বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণী ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আবারও আজকের তোমাদের অনলাইন ক্লাসে আমি হাজির হয়েছি। ইতিমধ্যেই তোমরা আশা রাখছি যে খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আজকের আমাদের যে আলোচ্য বিষয়টি তা গত ক্লাসেরই কিছু অংশ বাকি ছিল, সেটা আমরা আলোচনা করব। আসো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দেই, কারণ আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করা দরকার। তো ঠিক আছে, আমি বোর্ডে প্রশ্নটা লিখি। ইতিমধ্যেই দেখো একটু লিখেছি, ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের উপায়। গত ক্লাসেও তোমাদের এখানে আলোচনা করছিলাম। আজকে আমি পয়েন্টগুলো লিখি, তারপরে আলোচনা করি। কেমন? 5টা লেখা আছে তোমাদের, আর বাকি 5টা লিখবা। আমি একটু টাচ করে যাই। 1, উৎপাদনশীলতার হার। উৎপাদনশীলতার হার। 2, বিক্রয়ের হার। বিক্রয়ের হার। 3, মুনাফার হার। মুনাফার হার। 4, মূলধনের ব্যবহার। মূলধনের ব্যবহার। 5, আধুনিক প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তির ব্যবহার। 6, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। 7, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। 8, কার্যকর পরিবেশ। কার্যকর পরিবেশ। 9, নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা। আরেকটি লেখো, সুনাম। সুনাম। তো এই হলো আমাদের একজন ব্যবস্থাপকের দক্ষতা পরিমাপ। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে ব্যবস্থাপকের দক্ষতা পরিমাপ একটি কঠিন বিষয়, জটিল বিষয়। তারপরও কিছু উপাদান উপকরণ আছে, এগুলো বিশ্লেষণ করে একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দক্ষ নাকি অদক্ষ তা মোটামুটি পরিমাপ করা যায়। সেই লক্ষ্যে আমি গত ক্লাসে তোমাদেরকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম যে একজন ব্যবস্থাপক দক্ষতা কিভাবে পরিমাপ করব। আসলে এই কয়টা আমরা একটু হালকা আলোচনা করে বাকিটা আলোচনা করে অন্য প্রশ্নের সঙ্গে চলে যাই। উৎপাদনশীলতার হার। যে প্রতিষ্ঠানে উৎপাদনের হার বেশি সেই প্রতিষ্ঠানটাই ব্যবস্থাপক দক্ষ। অপেক্ষাকৃতভাবে অন্য প্রতিষ্ঠানে যদি দেখা যায় উৎপাদনের হার কম, তাহলে সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অদক্ষ। আমি এগুলো আলোচনা করেছিলাম, আবার একটু দৌড়িয়ে দিচ্ছি, একটু রিপিট করছি। বিক্রয়ের হার।
তোমরা দেখবা বিক্রয় প্রসার, তোমাদের নিয়ে একটা কথা বলেছিলাম, বিক্রয় প্রসারটা কি? বেশি বেশি বিক্রয়। যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের বা উৎপাদিত পণ্যদ্রব্য যত বেশি পরিমাণে বিক্রি করতে পারবে, তাহলে তার বিক্রয়ের হারও বেড়ে যাবে। কেমন? এই যে প্রতিষ্ঠানে বিক্রয়ের হার বেশি, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তত দক্ষ। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে যে প্রতিষ্ঠানে বিক্রয়ের হার কম, তুলনামূলকভাবে কম, সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অদক্ষ। নেক্সট আছে মুনাফার হার। একই কথা, মুনাফা তো তোমরা বোঝো, প্রফিটটা কি। তাহলে বছর শেষে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কি করা হয়? মুনাফা কত হিসাব নিকাশ করে মুনাফা বের করা হয়। যে প্রতিষ্ঠানে মুনাফার হার বেশি, সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দক্ষ ব্যবস্থাপক হিসাবে পরিগণিত করা হয়। অন দ্য আদার হ্যান্ড, যে প্রতিষ্ঠানে মুনাফার পরিমাণটা বেশি নয়, যে প্রতিষ্ঠানে মুনাফার হারটাও কম, সেখানে ব্যবস্থাপক অদক্ষ। এরপরে মূলধনের কাম্য ব্যবহার বা সদ্ব্যবহার। মূলধনের ব্যবহার সঠিকভাবে করতে পারে, যথেষ্ট হয় না, অপচয় হয় না, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দক্ষ। অন দ্য আদার হ্যান্ড, যেখানে কাম্য ব্যবহার হচ্ছে না, সেটা হচ্ছে অদক্ষ। আধুনিক প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তি বর্তমান যুগে একটা অত্যাধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তি যে প্রতিষ্ঠানে যত বেশি প্রয়োগ করা যাবে, যত বেশি এটার ইউটিলাইজ করা যাবে, ততই সেই প্রতিষ্ঠানটার ব্যবস্থাপক দক্ষ, এবং সেখানে পণ্যদ্রব্যের মানও ভালো থাকে। এই জন্য তাকে দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত করা হয়। আর যে প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার দেখা যায় না, সেটা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপক। এ পর্যন্ত আমি তোমাদের আলোচনা করেছিলাম। আর একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে মানুষের উপকার সাধন করা যায়, মানুষের মঙ্গল করা যায়, অপরপক্ষে প্রতিষ্ঠানও লাভবান হয়, উপকৃত হয়। যে প্রতিষ্ঠানে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা হয়ে থাকে বা সদ্ব্যবহার করতে পারে, সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তত দক্ষ। অপরদিকে যে প্রতিষ্ঠানে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয় না, অপচয় হয়, সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দক্ষ নয়। নেক্সট হচ্ছে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, এটা থেকে আমরা কিন্তু বুঝি যে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কটা কি। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক কি থাকা ভালো? তোমরা বলো যে এটা কি ভালো থাকা ভালো না খারাপ থাকা ভালো, মন্দ থাকা ভালো? নিশ্চয়ই বলবে যে মালিক এবং শ্রমিক এদের মধ্যে একটা সুসম্পর্ক থাকা ভালো। হ্যাঁ, না এটা কালি নেই, কালি ভরে দাও। সুসম্পর্ক থাকা ভালো। তাহলে যে প্রতিষ্ঠানে মালিকের সাথে, ব্যবস্থাপকের সাথে, শ্রমিক কর্মচারীদের সাথে একটা সুন্দর সম্পর্ক, একটা ভালো সম্পর্ক বজায় রাখে বা বজায় থাকে, সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দক্ষ ব্যবস্থাপক হিসেবে চিহ্নিত করা হয়। কেমন? বুঝতে পারছো? অপরদিকে কী হয়, যেখানে শ্রমিক মালিক সম্পর্ক হয় না, তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগেই থাকে। হ্যাঁ, তারা যাদের সাথে সম্পর্ক ভালো হয় না, সেই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরাও প্রতিষ্ঠানে মন দিয়ে কাজ করে না। সুতরাং সেখানে সফলতাও আশা করা যায় না। কেমন? কাজেই যেখানে সুসম্পর্ক আছে, সেইখানের ব্যবস্থাপককে দক্ষ ব্যবস্থাপক বলে গণ্য করা যায়। যেখানে শ্রমিক কর্মচারীদের সাথে একটা ভালো সম্পর্ক বিরাজমান না, বজায় থাকে না, সেখানের ব্যবস্থাপককে নিশ্চয়ই দক্ষ বলে পরিগণিত করা যায় না। এম আই ক্লিয়ার? নেক্সট হচ্ছে একটা কার্যকর পরিবেশ। এটাকে যদি আমরা একটা মনোরম পরিবেশ বলি, তাহলে আরও সুন্দর হয়। কেমন? কাজেই কাজ করার জন্য একটা ভালো পরিবেশ দরকার। একটা ভালো পরিবেশে, মনোরম পরিবেশে প্রত্যেকটা মানুষই, শ্রমিক কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই কিন্তু একটা ভালো পরিবেশ চায়, একটা সুন্দর পরিবেশ চায়, একটা মনোরম পরিবেশ চায়। এহেন পরিবেশ যেখানে দেওয়া যায়, সেখানে শ্রমিক কর্মচারীরা মন দিয়ে কাজকর্ম করে বা কাজকর্ম করতে চায়। কাজেই যেখানে এরকম একটা কার্যকর পরিবেশ বিরাজ করছে, যেখানে একটা ভালো পরিবেশ বিরাজ করছে, সেইখানের পরিবেশের ব্যবস্থাপক নিশ্চয়ই দক্ষ। কাজেই বুঝতে পারছো, যেখানে এরকম ভালো পরিবেশ নাই, মনোরম পরিবেশ নাই, বিশৃঙ্খলা, হই হুল্লা, হ্যাঁ লেগেই আছে, ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো লেগেই আছে, সেখানের ব্যবস্থাপককে নিশ্চয়ই আমরা দক্ষ ব্যবস্থাপক হিসাবে তাকে পরিগণিত করব না। কি কত সহজ দেখছো? একটু যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই প্রশ্নগুলো
এর উত্তর দেওয়া তেমন কোনো কঠিনই তোমাদের জন্য হবে না। তাহলে আমরা কার্যকর পরিবেশ বা ভালো পরিবেশ, মনোরম পরিবেশ, এই কথার উপরে, এই পয়েন্টের উপরে আমরা আলোচনা করে ব্যবস্থাপকের দক্ষতা এবং অদক্ষতা বলতে পারি। নেক্সট আছে নিয়মানুবর্তিতা। ভেরি সিম্পল পয়েন্ট। নিয়মানুবর্তিতা, যে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা যে যার কার্যক্রমগুলো প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যা পালন করে, বা যে যার দায়িত্বটা যথাসময় পালন করে, যথাসময় আসে, যথাসময় তার কর্মস্থল ত্যাগ করে, এই সমস্ত নিয়মের মধ্য দিয়ে চলে, সেটা কিন্তু কর্মচারীর জন্য না, সেটা কিন্তু শ্রমিকদের জন্য না। সেইখানে অবদান থাকে, সেইখানে ভূমিকা থাকে। কার ভূমিকা থাকে কার? নিশ্চয়ই বলবে যে ভূমিকা থাকে ব্যবস্থাপকের। সুতরাং যেখানে এরকম একটা কি দেখব, নিয়মানুবর্তিতা বজায় আছে, সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিশ্চয়ই দক্ষ। আর যেখানে এটা বিরাজ নাই, সেটা অদক্ষ। লাস্টলি আমরা আর একটা পয়েন্ট আলোচনা করব, সুনাম। ব্যবসা শিক্ষার শাখা হিসেবে তোমরা জানো গুডউইল বা সুনাম কিন্তু একটা প্রতিষ্ঠানের সম্পদ। এটা তোমরা বিভিন্ন জায়গায় ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, হিসাব বিজ্ঞানের এই সমস্ত জায়গায় জেনেছো। তোমরা জানো যে সুনামটা কি। একটা ভালো প্রতিষ্ঠানে কার না ইচ্ছা করে চাকরি করতে, কার না ইচ্ছা করে কাজ করতে। যে প্রতিষ্ঠানে সুনাম আছে, সে প্রতিষ্ঠানে সকলেই ভালো কাজ করে, সে প্রতিষ্ঠানে সবাই থাকতে চায়, কাজ করতে চায়। এই রকম ব্যবস্থাপক তার কার্যক্রমের মধ্যে দিয়া বা কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সে ন্যায্য মূল্যে ভোক্তাদেরকে পণ্যদ্রব্য সরবরাহের মাধ্যমে যখন একটি সুনাম অর্জন করতে পারে, তখন সেই সুনাম ধন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কি? নিশ্চয়ই একজন দক্ষ ব্যবস্থাপক। অর্থাৎ যে প্রতিষ্ঠানে সুনাম বিরাজমান, সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দক্ষ। আর যেখানে এইটা পাওয়া যাবে না, সুনাম নাই, শুধু দুর্নাম আছে, ভালো নাই, সবাই এই প্রতিষ্ঠানের সুনাম করে না, দুর্নাম করে, নেতিবাচক হিসেবে দেখে, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিশ্চয়ই দক্ষ না, তাকে আমরা বলবো অদক্ষ হিসাবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের উপায় কী। শুধুমাত্র কর্মচারীদের দোষ দিলে হবে না, শুধুমাত্র পরিবেশের দোষ দিলে হবে না, ব্যবস্থাপকের অনেক দায় দায়িত্ব আছে, যেগুলো আমরা এই আলাপ আলোচনার মধ্য দিয়ে দেখলাম। একজন ব্যবস্থাপকের দক্ষতা এবং তার অভিজ্ঞতা, তার সুনাম, এই সমস্ত দায়িত্ব পালনের উপরে স্পষ্টভাবেই বোঝা যায়। তো আমি মোটামুটি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এইটুকু আমাদের আলোচনা ছিল। এতটুকু যদি তোমাদের মনে থাকে, এখান থেকে যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে বলে আমি আশা রাখি। এসো আমরা আরেকটু তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য তোমাদের কয়েকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিই। তোমরা লিখে নাও, কেমন? আমার সাথে সাথে এগুলো লিখে ফেলো। প্রশ্ন, আজকে আর ভাবনার অবকাশ লিখলাম না, সময়ের দরকার আছে, তো আমি এখানে একটু সংক্ষেপেই লিখলাম। এই প্রশ্নগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। তো আমি তোমাদের সুযোগ থাকলে একটু বলে দেবো, এটা জ্ঞানমূলক, এটা অনুধাবনমূলক। তোমরা লিখে নাও। এই কয়টি প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে, পরে আমরা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রথমে আসো নীতি কি, লিখে নাও। এটা আমরা পড়েছি, নীতি কি। 2 নম্বরে লেখো, ব্যবস্থাপনার নীতি কি? ব্যবস্থাপনার নীতি কি? 3, ব্যবস্থাপনার নীতি বলতে কি বোঝায়? ব্যবস্থাপনার নীতি বলতে কি বুঝায়? এখানে একটু লক্ষ্য করো, এতক্ষণ যে দুটো প্রশ্ন তোমাদের দিলাম, 1 এবং 2 জ্ঞানমূলক, আর এটা অনুধাবনমূলক। ব্যবস্থাপনার নীতি বলতে কি বুঝায়? এই প্রশ্নটা যে পারে সে এইটা পারে, এইটা যে পারে সে তো এটাও পারে, তাই না? কাজে দেখো 3টে প্রশ্ন, আমরা যদি এইটাকে ভালো করে পড়ি, তাহলে পরে আমার এই 3টে প্রশ্নই কিন্তু এইটার মধ্যে হয়ে যায়। তারপর তোমাদের প্রশ্ন দেওয়ার জন্য একটু দিলাম, ধরিয়ে দিলাম, স্মরণ করিয়ে দিলাম। জোড়াময় শিকল নীতি বলতে কি বোঝায়? অনুধাবনমূলক। জোড়াময়
মই শিকল নীতি বলতে কি বোঝায় বা বোঝায়। 2 মার্কের স্ট্যান্ডার্ড লিখতে হবে। এগুলো আলোচনা সব হয়েছে। তারপরে লেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। তারপরে 6 নম্বরে লেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। আদেশের ঐক্যনীতি বলতে কি বোঝায়। আদেশের ঐক্য নীতি বলতে কি বোঝায় বা বোঝায়। কেমন এইটা পারলে আদেশের ঐক্যনীতি কি, এটা দিয়ে জ্ঞানমূলকও হতে পারে, অনুধাবনমূলকও হতে পারে। হ্যাঁ, তো আমাকে তো একটু মুছে ফেলতে হচ্ছে। তোমরা এগুলো লিখে নিয়েছো নিশ্চয়ই। তো আসো আর মুছে আবার একটু লেখি। তোমরা যারা পারোনি লিখে ফেলো। সাত নম্বরে লেখো 7 নির্দেশনার ঐক্যনীতি বলতে কি বোঝায়। আদেশের ঐক্যনীতি ঠিক সেমভাবেই নির্দেশনার ঐক্য নীতি বলতে বললেই তোমার ভালো হয়, 2টা প্রশ্নের উত্তর হয়েছে। বলতে কি বুঝো, কেমন, এটা বললে নির্দেশনার ঐক্য কি পারা যাবে। 8 নম্বরে আসো। 8-এ আদেশের ঐক্যনীতির প্রয়োজনীয়তা। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আদেশের ঐক্য নীতির প্রয়োজনীয়তা কি, অনুধাবনমূলক। 9 কার্য বিভাজন কেন প্রয়োজন। খুব সহজ প্রশ্ন। কার্য বিভাজন কেন প্রয়োজন। 2 মার্কের, এটাও অনুধাবনমূলক। 10-এ চলে যাও। কেন্দ্রীকরণ কি, এটা জ্ঞানমূলক। কেন্দ্রীকরণ কি, এটাকে যদি তুমি একটু বড় করে পড়ো, কেন্দ্রীকরণ বলতে কি বোঝায়, তাহলে 2টো প্রশ্ন হয়ে গেল। ওটা থেকে এটাও লেখা যাবে। 11 নম্বরে আসো। আধুনিক ব্যবস্থাপনার জনক কে। আধুনিক, এই সমস্ত প্রশ্ন প্রায় থাকে। আধুনিক ব্যবস্থাপনার জনক কে, একটা কথা উত্তর হয়ে যায়। কেমন। 12 প্রশাসন কি, বিকেন্দ্রীকরণ কি। প্রশাসন কি। 13 বিকেন্দ্রীকরণ কি। বিকেন্দ্রীকরণ কি। এরপরে আসো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। আমি একটু এখানে লিখে নেই। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, কেমন, এক কথা উত্তর হয়ে যায়। লাস্ট ইয়ার একটা প্রশ্ন লেখো। ফেউল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন। হেনরি ফেউল, আমি একটু সংক্ষেপে লিখলাম। ফেউল, কেমন, হেনরি ফেউল ব্যবস্থাপনার কয়টি নীতির
কথা বলেছেন, 14টি। এমন তোমরা এগুলো পড়েছো আগে, বলেছেন। ব্যাস এই কয়টা পয়েন্ট দিলাম, তোমার বেশি সময় লাগবে না। এই কয়টি পয়েন্ট পড়তে দেখবা তোমার একটু গুছ করতে যতটুকু সময় লাগবে আমার মনে হয় আধা ঘন্টাও লাগে না। কেমন? তো ঠিক আছে, আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।